বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের 3টা লেকচার শেষ করেছি। আজকে চতুর্থ লেকচার। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মৌলিক বল। মৌলিক বল কয় প্রকার বা মৌলিক বল কি? মৌলিক বল এটা আমি একটু সংক্ষেপে বলবো। আমাদের টার্গেট থাকবে আজকে মহাকর্ষ বল পড়া। আমি মৌলিক বলটা একটু আলোচনা করে দিচ্ছি। মৌলিক বল আসলে কি? যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, বরং অন্য বল এই বলের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হবে মৌলিক বল। যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, বরং অন্য বলগুলো এই বলের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হবে মৌলিক বল। মৌলিক বল হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে তাড়িৎ চুম্বক বল। 'তাড়িৎ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, যেভাবে দেখো তড়িৎ চুম্বক বল। 3 নাম্বার হলো দুর্বল বা সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আর 4 নাম্বার হলো দুর্বল নিউক্লিয় বল। তাহলে মৌলিক বল আমরা 4টা দেখলাম। 1 নাম্বার মহাকর্ষ বল, 2 নাম্বার তড়িৎ চুম্বক বল, 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল, আর 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এগুলোকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব। আমি মূলত পড়াবো হচ্ছে আজকে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি সেটা তোমাদের একটু আমি জানাই। এই পৃথিবীতে যত ধরনের বস্তু আছে, শুধুমাত্র এই পৃথিবীতেই না, এই পৃথিবীর বাইরে অর্থাৎ এই মহাবিশ্বে যত ধরনের বস্তু আছে, প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। যেমন যদি আমি বলি এটা একটা বস্তু, এটার একটা বস্তু, এই 2টা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলা হবে মহাকর্ষ বল। আবার এই প্রত্যেকটা বস্তুকে পৃথিবী আবার নিজের দিকে আকর্ষণ করে, এইটাও এক ধরনের মহাকর্ষ বল। তবে এই জায়গায় এই মহাকর্ষ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। এই মহাকর্ষ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর সাথে যদি অন্য কোনো বস্তুর আকর্ষণ বোঝায়, তখন সেটা হয়ে যায় অভিকর্ষ বল। তো প্রথমে আমরা বলছি যে এটা এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু পরস্পরকে একটা আরেকটাকে যেই বলে আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এরপরটা হলো তাড়িৎ চুম্বক বল। একটু সংক্ষেপে মনে রাখবো, যে কোনো 2টা চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। যে কোনো 2টি চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণকে বলা হয় তাড়িৎ চুম্বক বল। যেমন মনে করো যদি 2টাই প্লাস হয়, তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ। আর যদি একটা প্লাস হয় আর একটা মাইনাস হয়, তাহলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই বলকে বলা হয় তাড়িৎ চুম্বক বল। এবার সবল নিউক্লিয় বল। তোমরা সবাই একটু জানো যে যে কোনো পদার্থকে বাংলে পাওয়া যায় অণু, আর অণুকে বাংলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে বাংলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এই পরমাণুর যদি আমি পরমাণুর ভিতরে যদি আমি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের অবস্থান দেখাই, তাহলে এরকম হয়। এটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরের এইগুলো হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এটা হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে।
আর বাইরের কক্ষপথগুলোতে থাকে হচ্ছে ইলেকট্রন। এখানে দুইটা, এখানে চারটা বা পাঁচটা বা ছয়টা বিভিন্ন ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথগুলোতে থাকে হচ্ছে ইলেকট্রন। তো আমাদের এখানে সবল নিউক্লিয় বল কি? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন একটা শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে, সেই বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল কি? এই দুর্বল নিউক্লিয় বলটাও এই নিউক্লিয়াসের ভিতরেই কার্যকর হয়। দুর্বল নিউক্লিয় বলের কারণে মূলত একটা পদার্থ তেজস্ক্রিয় হয়। এবার তেজস্ক্রিয় কথাটার মানে কি? তোমরা জানো পৃথিবীতে কিছু কিছু পদার্থ আছে, যেমন ইউরেনিয়াম, যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর এই তেজস্ক্রিয় পদার্থগুলো নিউক্লিয়াস ভেঙে যায়, আর নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে অনেক শক্তি নির্গত হয়। তাহলে এখানে একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে এখান থেকে যে ইলেকট্রন বা বিটা রশ্মি বের হয়, সেটার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখানে আমি চারটা বল নিয়ে একটু আলোচনা করলাম, তোমরা বইটা একটু পড়ে নেবা অবজেক্টিভের জন্য। আমি মূলত ওই মহাকর্ষ বল নিয়ে এখন কথা বলবো। তাহলে আমরা এখন বলবো মহাকর্ষ বল। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বা শুধু মহাকর্ষ বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে বা মহাকর্ষ বল বলে, একই কথা। তাহলে তোমরা এটা বুঝে গেছো, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু বিকর্ষণ করে না। এটা সবসময় আকর্ষণধর্মী হবে। তোমাদের অবজেক্টিভ এরকম আসতে পারে, মহাকর্ষ বল আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী দুটোই হইতে পারে কিনা। তোমরা অবশ্যই বলবা যে না, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী হয়। তাহলে আকর্ষণধর্মী আর বিকর্ষণধর্মী কোনটা হয়? সেটা হলো তাড়িৎ চুম্বক বল, সেটা আকর্ষণধর্মী হইতে পারে, আবার বিকর্ষণধর্মীও হতে পারে। তাহলে আমরা এটা দেখলাম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ বল বা মহাকর্ষ বলে। এইবার নিউটনের মহাকর্ষ সূত্র, বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ নিয়ে একটা সূত্র আবিষ্কার করেন। নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে করি M1 ও M2 ভরের দুটি বস্তুর
কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডি। সুতরাং এফ সমানুপাতিক m1 m2 এবং এফ সমানুপাতিক 1/d²। সুতরাং এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। সুতরাং এফ ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই d²। নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটা আমরা সবাই জানি। তো বিজ্ঞানী নিউটন কি করেছেন? বিজ্ঞানী নিউটন যেটা করেছেন সেটা হলো পরস্পরকে কি বলে আকর্ষণ করে সেটা এখানে দেখিয়েছেন। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। কথাটার মানে কি? এখানে দুইটা বস্তু নিয়েছি আমরা, একটা m1 ভরের আর একটা হচ্ছে m2 ভরের। তুমি যদি মনে করো এটা হলো 1 কেজি আর এটা হলো 3 কেজি, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কার্যকর হবে সেটা হবে দুইটার গুণফলের সমানুপাতিক। দুইটার গুণফল কত হয়? 3। এবার যদি এইটা হয় 5 কেজি আর এটা হয় 10 কেজি, তাহলে গুণফল কত হবে? 50। তাহলে এই জায়গায় তাকাইলে একটু দেখা যায় যে যদি বস্তুগুলো ছোট থাকে, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি ছোট বস্তুগুলোর মধ্যে আকর্ষণ থাকবে কম, আর বস্তুগুলো যদি বড় হয় তাদের মধ্যে আকর্ষণ থাকবে বেশি। আবার আরেকটা জিনিস এই জায়গায় কার্যকর হয়। মনে করো দুইটা একই ভরের বস্তু, আমি যদি 1 মিটার বা 50 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে তারা পরস্পরকে যেই বলে আকর্ষণ করবে, যদি আমি 1 মিটার দূরে নিয়ে যাই অর্থাৎ 100 সেন্টিমিটার দূরে নিয়ে যাই, তাহলে তারা একই বলে আকর্ষণ করবে না। কারণ যত দূরে যাবে তাদের আকর্ষণ ততই কমতে থাকবে। এটার প্রমাণ আমরা এইভাবে দৌড়ে পাই না। কেন পাই না? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে এই দুইটা বস্তু একটা বলে আকর্ষণ করে, এটা আমরা কখনোই বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? এর কারণ হচ্ছে এই দুইটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে। দুইটা বস্তুকে পৃথিবী কি করে? তার নিজের দিকে টানে। নিজের দিকে যেই বলে টানে সেইটাও এক ধরনের মহাকর্ষ বল, সেটার নাম বলেছি আমরা অভিকর্ষ। তো এই দুইটা বস্তু যেই বলে আকর্ষণ করতেছে, সে আকর্ষণের তুলনায় পৃথিবী তার নিজের দিকে যেই বলে আকর্ষণ করতেছে, সে আকর্ষণ বলটা অনেক বেশি। আর বেশি হওয়ার কারণে এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বল অনেক নগণ্য। আর এই নগণ্য হওয়ার কারণে আমরা এটা বুঝতে পারি না। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যেও আকর্ষণ আছে। আমরা নিউটনের সূত্রের মধ্যে যেটা বুঝতেছি সেটা হলো এই দুইটা বস্তুর ভর যত বেশি হবে তাদের আকর্ষণ তত বেশি হবে। আবার এই দুইটা বস্তুর দূরত্ব যত বাড়বে তাদের আকর্ষণ তত কমবে। এটা সমীকরণের মাধ্যমে আমরা এখানে দেখিয়েছি। F সমানুপাতিক m1 m2, এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে এটা বাড়লে এটাও বাড়বে। আর এই জায়গায় যেটা হলো দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তাদের আকর্ষণ বল ততই কমবে। মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তাদের আকর্ষণ ততই কমবে। তাহলে F সমানুপাতিক 1/d²। এই দুইটাকে একবারে লেখা যায় কিভাবে? দেখো, F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। তার মানে ডান পাশের যে দুইটা রাশি থাকবে সেই দুইটা রাশি শুধুমাত্র গুণ করে দিবে এই পাশে। তাহলে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। মনে রাখতে হবে সমানুপাতিক চিহ্ন যখন উঠে যায় তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসে। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে।
এই জায়গায় সমানুপাতিক ধ্রুবকটা হলো জি, আর এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। জি কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর একটা মান আছে, মান কত? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এইবার প্রশ্নটা হলো এটার একক কি হবে? এটার একক হবে এমন নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমরা এটা মনে রাখতে পারবে না? মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। মনে রাখার উপায়টা হলো, যদি আমি জি এর মানটা বের করতে চাই তাহলে এইখানে হবে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। প্রমাণগুলো দেখতে হবে, কারণ এগুলো মুখস্থ করে রাখা যাবে না। আজকে মুখস্থ করবা, 2 দিন পরে আবার ভুলে যাবা। তাহলে জি ইকুয়াল টু লেখা যায় এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। যদি লেখা যায় তাহলে বলো, বলের একক হচ্ছে নিউটন আর দূরত্বের একক হচ্ছে মিটার, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। আর এই জায়গায় কেজির ভরের একক হচ্ছে কেজি। কয়টা কেজি আছে? 2টা। তাহলে কেজি স্কয়ার সমান লেখা যায় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এই জায়গায় আমাদের জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এর এককটা হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। অবজেক্টিভের মধ্যে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা অবজেক্টিভের মধ্যে আসবে। এইবার মহাকর্ষীয় ধ্রুবকের যেটা আসবে সেটা হচ্ছে মাত্রা। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করো। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করার জন্য তোমরা যেভাবে করবা সেটা হচ্ছে, এই অংশটার সাথে রিলেটেড আরো একটু অংশ আছে, সেটা আমি এখন দেখাবো, যেন এটা মুছে ফেলা যাবে না। বলটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে যেটা আসবে এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এখানে হলো ডি স্কয়ার, এখানে m1 আর একটা হচ্ছে m2। তাহলে এখান থেকে আমরা একটা m কাটা দিয়ে দিতে পারি। কি কাটা দিয়ে দিতে পারি? একটা m যদি কেটে দেই তাহলে এখানে যেটা থাকবে a। এর মাত্রা কি তোমরা নিশ্চয়ই সবাই জানো? এর মাত্রা কি ছিল? এর মাত্রা প্রথমে v is equal to s by t, তোমরা এটা জানো। আর এখান থেকে v এর মাত্রা হয়, দৈর্ঘ্যের জন্য মাত্রা হচ্ছে l, আর t এর জন্য হচ্ছে l 3/1। এটা 3/1 হবে না, শুধু 3 উচ্চারণ, l 3/, l 3/। আর এরপরে a ইকুয়াল টু হয় v বাই t, তার মানে এখানে আরো একটা t আসবে, এখানে হবে v এর মাত্রা l 3/, আর এখানে হবে t ইকুয়াল টু l t−2। এটা হলো v এর মাত্রা, এটা হলো এর মাত্রা। এইবার এই জায়গায় যদি আমি লিখি a d স্কয়ার ডিভাইডেড বাই একটা m, কারণ একটা m কাটা যাবে, এই জায়গায় যদি আমি মান বসিয়ে দেই তাহলে হবে l t⁻², আর d এর মান হবে হচ্ছে, d মানে কি? l, d মানে দূরত্ব, d মানে দূরত্ব, এটা হচ্ছে l স্কয়ার, নিচে হচ্ছে কেজির জন্য হচ্ছে m, কেজির জন্য কি হবে? ভর, ভরের জন্য কে? ক্যাপিটাল M, l স্কয়ার, এখানে l স্কয়ার। এইবার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে l কিউব t⁻², m ইনভার্স, l কিউব t⁻², m ইনভার্স। এটা হবে মহাকর্ষীয় ধ্রুবক g এর মাত্রা। মহাকর্ষীয় ধ্রুবক g এর l কিউব 3/2 আর m ইনভার্স। এই জায়গায় একসাথে আমি আরো একটা মাত্রা দেখিয়ে দিই তোমাদের। বলের মাত্রা কি হবে? বলের মাত্রা হবে m a, তাহলে এই জায়গায় হয়ে যাবে m l
ইনভার্স 2 বা টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে জি এর মাত্রা, এ এর মাত্রা, এফ এর মাত্রা, জি এর মাত্রা, এই 3-4টা আমরা একসাথে দেখে ফেললাম। এটা একটু ভালো করে মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। আমরা একটু সামনের দিকে যাই। এখানে নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে আমরা দুইটা বস্তুর কথা বলেছি। এবার ধরে নাও একটা বস্তু হলো পৃথিবী, আর আরেকটা বস্তু, যে কোনো একটা বস্তু আরেকটা। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব হলো ডি। আমরা এখানে বলেছি F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে দুইটা বস্তু আলাদা আলাদা ছিল, কিন্তু আমরা ধরে নিলাম, ধরি m1 ইকুয়াল টু ক্যাপিটাল M ইকুয়াল টু পৃথিবীর ভর, পৃথিবীর ভর। m1 ইকুয়াল টু ক্যাপিটাল M, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু আমরা ধরে নিলাম পৃথিবী। একটা বস্তু কি? পৃথিবী। তাহলে এটা পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। মুখস্থ। কোন কোন বইয়ে লেখা আছে 5.98 × 10⁻24, 5.98 6 লেখা যায়। তোমরা 6 লিখে করবা, যদি অন্য কোনো মান দেওয়া থাকে ওটা বসাবা। এবার আরেকটা হলো m2 ইকুয়াল টু ধরলাম ছোট হাতের m, এটা হলো বস্তুর ভর। কার ভর? বস্তুর ভর। যে কোনো ভর হইতে পারে, এটা নির্দিষ্ট মান নাই। পৃথিবীর ভরের নির্দিষ্ট একটা মান আছে। সুতরাং যেটা দাঁড়ায় F ইকুয়াল টু জি ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই সমীকরণের দিকে তাকাও। m1 এর জায়গায় শুধু আমরা পৃথিবীর ভর বসিয়ে দিলাম, আর m2 এর জায়গায় আমরা বস্তুর ভর রেখে দিলাম, আর ডি হলো মধ্যবর্তী দূরত্ব। এই জায়গায় আমরা লিখতে পারি F ইকুয়াল টু mg ইকুয়াল টু, mg ও লিখতে পারি, আবার ma ও লিখতে পারি, দুইটাই লিখতে পারি। প্রথমে আমরা লিখি ma ইকুয়াল টু gmf ডিভাইডেড বাই ডি স্কয়ার। সুতরাং a ইকুয়াল টু gm বাই ডি স্কয়ার। এটা হলো F ইকুয়াল টু ma, তোমরা সবাই জানো F ইকুয়াল টু ma। তাহলে a ইকুয়াল টু gm বাই ডি স্কয়ার। আর এই জায়গা থেকে এটা হচ্ছে একটা ত্বরণ, এটা কি? ত্বরণ। আর এখান থেকে আমি আবার লিখতে পারি, আবার mg ইকুয়াল টু gmm বাই ডি স্কয়ার। যখন এটা হলো অভিকর্ষজ ত্বরণ। এটা কি ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ। যদি অভিকর্ষজ ত্বরণের কথা বলি, তাহলে এই জায়গায় আমাদের mm কাটা যায়, g ইকুয়াল টু gm বাই ডি স্কয়ার। এটা হলো অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। অভিকর্ষজ ত্বরণের রাশিমালা g ইকুয়াল টু gm বাই ডি স্কয়ার। এইবার আরো একটু সামনের দিকে যাই। বস্তু পৃথিবীর পৃষ্ঠে থাকলে, এই বস্তুটার দিকে তাকাও। এটা যদি হয় পৃথিবী, আর বস্তুটা যদি হয় পৃথিবীর পৃষ্ঠে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, সেটা হয়ে যাবে d ইকুয়াল টু r। সেটা কি হয়ে যাবে? কারণ পৃথিবীটা অনেক বড়, এর উপরে যদি আমরা 1 কেজি ভরের একটা বস্তু রাখি বা 10 কেজি ভরের একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটা তুমি ছেড়ে দাও, পৃথিবীর পৃষ্ঠে গিয়ে পড়বে। তাহলে আমরা যেটা জানি সেটা হলো বস্তু দ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে তুমি বলবা পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্রের দূরত্ব হচ্ছে d। তাহলে আপনি যেভাবে বললেন যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্বই হচ্ছে d, কেন বললেন? কারণটা কি? কারণ হচ্ছে বস্তুর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় একেবারেই নগণ্য।
কেন? পৃথিবীর ব্যাসার্ধ এখানে r ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁶ মিটার। এখন যদি এই ব্যাসার্ধের সাথে তুমি 1 মিটার যোগ করো অথবা বিয়োগ করো, এই মানের তেমন কোনো পরিবর্তন আসবে না। আর এই কারণে আমরা লিখে দিলাম d ইকুয়াল টু r। তাহলে জায়গায় কি লিখলাম? বস্তু পৃথিবীর পৃষ্ঠে থাকলে d এর মান হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধের সমান। d এর মান কি হয়ে যাবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে gm/r²। এটা কি হয়ে যাবে? g = gm/r²। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এইবার যদি বস্তু পৃথিবীর পৃষ্ঠে না থাকে, বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায় থাকলে, মনে করো বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতে আছে? h উচ্চতায়। তাহলে এই d এর মান এখন কত হয়ে যাবে? d হয়ে যাবে r প্লাস h। তখন g প্রাইম ইকুয়াল টু হবে gm/r প্লাস h হোল স্কয়ার। তাহলে আমরা g পাইলাম কয়টা? এইটাই মূল সমীকরণ, g gm/d²। এই d এর মান হইতে পারে পৃথিবীর ব্যাসার্ধের সমান, যখন হয়ে যাবে g gm/r²। আবার হইতে পারে এমন যে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায়, তখন টোটাল যে দূরত্ব d সেটা হবে r এবং h দুইটার যোগফল। আমি এখন সূত্রগুলো একসাথে লিখে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। প্রথম সূত্র F ইকুয়াল টু gm1m2 ডিভাইডেড বাই d²। এটা এক নম্বর সূত্র। আর দুই নাম্বার হচ্ছে g ইকুয়াল টু gm/r²। তিন নাম্বার g প্রাইম ইকুয়াল টু gm/r প্লাস h হোল স্কয়ার। এই তিনটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। আমি একটু ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি। যে কোনো দুইটা বস্তু, পৃথিবী হোক বা অন্য কোনো কিছু হোক, বা পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো দুইটা বস্তু হোক, যাই হোক, দুইটা বস্তুর ভর হলো একটা m1 আর একটা হলো m2। এই দুইটা বস্তুর ভর আর দুইটা হলো এই দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত সেটা লিখে দিয়েছি। এইবার g ইকুয়াল টু gm/r²। এই rটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর mটা হলো পৃথিবীর ভর। আর পৃথিবীর ব্যাসার্ধ, m হলো পৃথিবীর ভর, আর gটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। আগে এই মানটা জানো, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একইভাবে g প্রাইম হচ্ছে gm/r প্লাস h হোল স্কয়ার। এটা কখন প্রযোজ্য? যখন বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে থাকবে না, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন একটা অঙ্ক করি। এই জায়গায় যদি পৃথিবীর ভর দেওয়া থাকে, একটা যদি পৃথিবী বলা থাকে আর একটা যদি যে কোনো বস্তু বলা থাকে, তাহলে তোমরা সেটা বের করবা, কোনো সমস্যা নাই। এই ধরনের অঙ্ক আমরা একটু করি। দশ কেজি ভরের একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় রাখা আছে। 10 কেজি ভরের একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় রাখা আছে। এবার এক নাম্বার, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ
ত্বরণ নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। প্রথমটা বললাম পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। 2 নাম্বার পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। 3 নাম্বার বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ নির্ণয় করুন। আমরা একটা একটা করে অঙ্কগুলো করব। এখানে যা যা দেওয়া আছে সেগুলো লিখব। আমরা এখানে কি করব? যা দেওয়া আছে সেগুলো লিখব, পরে চিন্তা করব আমরা কি বের করব। এখানে দেওয়া আছে 10 কেজি বরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় বা 5 কিলোমিটার উচ্চতায় রাখা আছে। তাহলে আমাদের এখানে বস্তুর ভর দেওয়া আছে। বস্তুর ভর স্মল m ইকুয়াল টু 10 কেজি। তারপরে দেওয়া আছে উচ্চতা, উচ্চতা h ইকুয়াল টু 5 কিলোমিটার, 5000 মিটার। h ইকুয়াল টু 5 কিলোমিটার, তার মানে হচ্ছে 5000 মিটার। এইবার আমরা এক নম্বরে যেটা বের করব সেটা হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। বলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হলো এই g। তাহলে আমরা লিখব অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল টু হোয়াট। সূত্রটা লিখি। আমরা জানি g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। এখানে g ও নাই, m ও নাই, r ও নাই, একটাও নাই, কিন্তু এই সবগুলো আমরা জানি। এখানে g এর মান হচ্ছে 6.67 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। m এর মানও আমরা জানি, m এর মান হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। r এর মান হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। এই তিনটা মানই তোমাদের মুখস্থ রাখতে হবে একক সহ। এবার মানগুলো বসিয়ে দাও। 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 divided by 6.4 into 10 to the power 6 whole square. তোমরা আমাকে বলবা g এর মানটা কত হয়। 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষজ ত্বরণ g is equal to 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষজ ত্বরণের একক নাকি সবাই জানো তো? তাহলে এই জায়গায় আমরা এক নাম্বার অঙ্কটা সমাধান করে ফেললাম। অভিকর্ষজ ত্বরণের মান কত বের হয়ে গেল। এবার যাব আমরা 2 নাম্বার। পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত। এই জায়গায় h এর মান আমাদের লেখা আছে। সূত্র কোনটা ব্যবহার করব? সূত্র হচ্ছে এটা। তাহলে 2 নম্বরে যাই। 2 নাম্বার g প্রাইম ইজ ইকুয়াল টু r প্লাস h হোল স্কয়ার। এই জায়গায় আমি একটু এডিট করব, প্লাস 0 হোল স্কয়ার। বলো এই জায়গায় মানটা কত হয়? 10.55 মিটার পার সেকেন্ড স্কয়ার। নাও তাহলে আমরা 2 নম্বর অঙ্ক শেষ করে ফেললাম। এই জায়গায় আমরা জানি g প্রাইম ইজ ইকুয়াল টু gm বাই r প্লাস h হোল স্কয়ার। এখানে gm এর মান আগের মতই আছে, r এর মান আছে, শুধু প্লাস করে দিলাম 5000। এবার 3 নাম্বার বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ নির্ণয় করো। বস্তুর উপর, বস্তু কত উচ্চতায় আছে? 5 কিলোমিটার উচ্চতায় আছে। বস্তুর উপর আমাদের এখন বের করতে হবে পৃথিবীর আকর্ষণ বল। 3 নাম্বার F is equal to G M M divided by R plus H whole square। কেন লিখলাম? এই জায়গায় D equal to R plus H। এই জায়গায় D equal to R plus H। তাহলে এই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিব।
6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে এই জায়গায় F ইকুয়াল টু 97.55 নিউটন। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আরো একটু সহজে করা যায়। কিভাবে করা যায় সেটা আমি একটু দেখাই। আমরা জানি F ইকুয়াল টু mg, আমরা জানি F ইকুয়াল টু mg। এইবার ভূপৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় g এর মান আমরা বের করেছিলাম, g প্রাইম। কি বের করেছিলাম? g প্রাইম। এই যে g প্রাইম দিলাম, এখানে m এর মান হলো 10 আর g এর মান ছিল 9.755 সমান হয়ে যায় 97.55 নিউটন। যদি আমরা g এর মান বের করতে পারি তাহলে বলের মান খুব সহজেই বের করতে পারি F ইকুয়াল টু mg। ভূপৃষ্ঠে হলে F ইকুয়াল টু mg, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যদি হয় তাও F ইকুয়াল টু mg। কোন একটা স্থানে যদি আমরা g এর মান বের করতে পারি তাহলে সেই জায়গায় বলের মানও আমরা বের করতে পারবো। তো সূত্র হলো এটা, এই সূত্র দিয়েও বের করা যায়। এবার আমি একটা এক্সাম্পল দিব তোমাদের। 20 কেজি 7 কিলোমিটার, এটা দিলাম 7 কিলোমিটার উচ্চতায়। একই অঙ্ক, শুধুমাত্র তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবা। একটু প্র্যাকটিস করলেই দেখবা অঙ্কগুলো অনেক সহজ। আজকে আর এই ক্লাসটা দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।